এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেক্ষেত্রে কিন্তু পুরো স্পেসিফাইড করা আছে। আমি রিকোয়েস্ট করবো প্রত্যেক যারা ইন্টারভিউ দেবেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের যে রিক্রুটমেন্টের রুলটা আছে সেই রুলটা ভালো করে দেখে নেন। তাতে কিন্তু পরিষ্কার কিন্তু স্পেসিফাই করা আছে যে কোথায় কি নাম্বার থাকবে। কি আছে? গেমস অ্যান্ড স্পোর্টসে 1 নাম্বার, ন্যাশনাল ক্যাডেট কর্পসে হচ্ছে 1 নাম্বার, এনসিসিতে 1 নাম্বার, আর্টস অ্যান্ড লিটারেচারে 1 নাম্বার, পারফর্মিং আর্ট ড্রামা তাতে 1 নাম্বার, মিউজিক 1 নাম্বার। এইভাবে কিন্তু পুরো ভাগ করে দেয়, টোটাল 5 নাম্বার। এবং এই প্যারাটিচারের ক্ষেত্রে যেটা বললাম সেক্ষেত্রে বলা আছে 4 বছরের কম যদি প্যারাটিচারদের এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে পাবে 1 নাম্বার, 4 থেকে 6, 4-এর বেশি এবং 6-এর কম যদি হয় সেক্ষেত্রে 2 নাম্বার, আর 6-এর বেশি 8-এর কম হলে 3 নাম্বার, 8 থেকে 10 বছরের মধ্যে হলে সেটা হচ্ছে 4 নাম্বার, এবং 10 বছরের বেশি হলে 5 নাম্বার। অলমোস্ট যারা প্যারাটিচার সব তো 10 বছরের বেশি, অর্থাৎ তারা কিন্তু 5 নাম্বার টিচিং অ্যাপটিটিউডে পেয়ে যাচ্ছে। একদম 5-এ 5। কিন্তু এই জায়গায় যে প্রশ্নটা ছিল ওনার, সেটা হচ্ছে যে উনি বলছেন যে ওনার যদি কোনো আর্টিকেল বেরোয় সেটা আইএসবিএন নাম্বার সহ কোনো পত্রিকা বা ম্যাগাজিন বা জার্নালে যদি বেরোয় তাহলে কি সেটা? আমি এটাও বলে দিচ্ছি, বলে যে 5টা আমি ক্যাটাগরি বলে দিলাম। গেমস অ্যান্ড স্পোর্টস পরিষ্কার বলা আছে, একদম লেখা আছে, এ সার্টিফিকেট অফ রিপ্রেজেন্টেশন ইন দ্য স্টেট অবলিক ন্যাশনাল অবলিক ইন্টারন্যাশনাল লেভেল, games and sports issued by the competent state government or central government authorities or agencies shall be awarded 1 mark. ক্লিয়ার করে দেওয়া আছে পরিষ্কার। একদম। আবার 2-এর ক্ষেত্রে এনসি যা লেখা আছে, এনসি ক্ষেত্রে পরিষ্কার বলা আছে যে মিনিমাম এ সার্টিফিকেট অফ এনসিসি shall be awarded 1 mark। আচ্ছা, আবার তোমার লেখা আছে 3 নম্বরের জন্য, অর্থাৎ আর্টস অ্যান্ড লিটারেচার, সেক্ষেত্রে কি যেটা ওর যে স্পেসিফিক প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করেছে, এ সার্টিফিকেট দ্যাট এনি এসেস or story or short story or drama or poetry written by the candidate selected for publication in the state level or national level newspaper or magazine। কিন্তু এর সঙ্গে মনে রাখতে হবে যে পাবলিশার থেকে বেরোচ্ছে না সেখান থেকে সার্টিফিকেট রাখতে হবে, সার্টিফিকেট অ্যালং উইথ এ কপি অফ পাবলিকেশন। যে পাবলিকেশন হলো তার একটা সার্টিফিকেট দিয়ে দেয়, যে সেক্ষেত্রে কিন্তু। এবং আইএসবিএন অবশ্যই কিন্তু আইএসবিএন বইয়ের ক্ষেত্রে আইএসবিএন, আর জার্নালের ক্ষেত্রে আইএসএসএন নাম্বারের ব্যাপার একটা থাকে, পরিষ্কার যা লেখা আছে এই অনুযায়ী কিন্তু মাথায় রাখতে হবে। আর লাস্ট পয়েন্ট যেটা আছে, পারফর্মিং আর্ট একটা আছে, সেটা বলা আছে যে এ সার্টিফিকেট দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ অবটেন্ড প্রফিসিয়েন্সি ইন পারফর্মিং আর্ট ব্র্যাকেট ড্রামা issued by the National School of Drama or the state government or central government shall be awarded 1 mark. Last one হচ্ছে certificate that the candidate has obtained proficiency in music or instrumental music issued by state government or central government. আমি এটা কোনো একটা পাড়ার কোনো একটা ধরুন ক্লাবে প্রোগ্রাম হলো, সেখানে ফার্স্ট হলাম, নিয়ে চলে গেলাম, কিন্তু অ্যাওয়ার্ড হবে না। আমাদের যে সিলেকশন বোর্ড থাকে তার সেটা দেখে নিয়ে সেখান থেকে বিবেচনা করে নেয়। একদম। এবং এরপরে আস্তে আস্তে আমরা আরেকটু এগোবো যে এই যে আমরা নিশ্চিত ওর প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেছে। স্পেশাল এডুকেটরদের যে প্রক্রিয়া, ইন্টারভিউ প্রক্রিয়া এবং প্রাইমারি যে ইন্টারভিউ প্রক্রিয়া এবং আপার প্রাইমারি সবগুলোকেই আমি টাচ করব। একেবারে ইন্টারভিউ, ধরুন আমি একটা ইন্টারভিউ প্যানেলে ঢুকছি, আমার কি কি করণীয় সেটাই সবার জানার, কারণ ওই ঢোকা থেকে একটা মানে ঢোকা থেকে বেরোনো অবধি পুরোটা আপনি যদি একটু শর্টে আমাদের বেশি সময় পাবেন, তার মধ্যে সবকিছু দেখা যাবে। একদম। প্রথম বলি যেটা হচ্ছে, প্রথমে মনে রাখতে হবে যেহেতু যে কাজে যাচ্ছি, আমাদের শিক্ষকতা পেশার কাজে যাচ্ছি, যার ফলে আমাদের যেন মার্জিত ড্রেস যেন হয়, পোশাক যেন মার্জিত হয়, এবং পোশাকে যেন একজন উডবি টিচারের ভাব থাকে, মানে হবু শিক্ষক। আমি এমন কোনো পোশাক পরবো না যে যাতে একটু কেমন মানে অসামঞ্জস্য লাগছে, এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, যখন তিনি দরজা দিয়ে ঢুকছেন ফার্স্ট অনুমতি নিয়ে ঢুকতে হবে। কিন্তু হঠাৎ আমাকে দেখেছি যে দরজা খুলেই ঢুকে গিয়ে চেয়ারে বসে গেল, কখনো না। কিন্তু ঢোকার সময় উনি যে মিডিয়ামে অ্যাপ্লাই করেছেন, বাংলা মিডিয়ামে কেউ অ্যাপ্লাই করেছে, কখনই সে মে আই কাম ইন স্যার এটা কিন্তু না বলাই ভালো, বাংলাতে বলুক। ও যদি ইংরেজিতে স্টার্ট করে, যদি এক্সপার্ট হতো ইংরেজিতে সব প্রশ্ন স্টার্ট করে দেবে, যার ফলে বাংলায় যখন ওর মিডিয়াম ইনস্ট্রাকশন, সে ঢোকার সময় স্যার আমি আসতে পারি, ঠিক বলার প্যাটার্ন, স্যার আমি আসছি বলে না, স্যার আমি আসতে পারি, মানে অ্যালাউ, মানে আপনি বলছেন যে সাবমিসিভ ওয়েতে তাকে আসতে হবে, কিন্তু পোলাইট ম্যানারে, পোলাইট অ্যাপ্রোচ। এলো, আসার পর বসার পর মানে স্যার আসতে পারি না, ঢোকার দরজা করার সমস্যা নাই, যদি দেখে স্যার ম্যাডাম অনেকেই আছে, ম্যাডাম আছে, স্যার ম্যাডাম দুজনকে কিন্তু বলতে হবে। মানে স্যার বললে ম্যাডাম ভাববেন যে আমাকে গুরুত্ব দিল না। আমার কিন্তু সকলের মনটা জয় করতে হবে ইন্টারভিউ, যারা এক্সপার্ট থাকছেন সকলের মন জয় করাটা হচ্ছে ফার্স্ট আমার টার্গেট, আর মন জয় করতে হবে। স্যার ম্যাডাম আসতে পারি, এলো, এসেই বসবে না, কিন্তু বসার আগে বলে নেবে যে স্যার আমি বসতে পারি, স্যার ম্যাডাম বসতে পারি, অনুমতি নেওয়া। অনুমতি নেওয়ার পর তিনি কিন্তু বসলেন। বসার পর এটা মনে রাখতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু নমস্কার জানাতে হবে, স্যার নমস্কার স্যার, মানে যখন এলো ঢোকার পর নমস্কার স্যার এটা কিন্তু বলতে হবে। পরীক্ষা যখন আমাদের ইন্টারভিউ যারা নিচ্ছেন এক্সপার্ট, যখন অ্যালাউ করবেন হ্যাঁ বসুন, তখনই কিন্তু বসতে পারবেন। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, ধরুন একসঙ্গে তো 3 জন প্রশ্ন করেন না, প্রশ্ন একজন করেন, ধরুন বোর্ডে 3 জন আছে কথা বলছেন, মাঝে একজন প্রশ্ন করছেন,
যখন প্রশ্ন একজন করছেন, দ্বিতীয় ব্যক্তি মানে মাঝের স্যার প্রশ্ন করছেন, আমি কন্টিনিউয়াস যে তার দিকেই তাকিয়েই যে প্রশ্নের উত্তর দেবো তা না, কিন্তু 70% অ্যাটেনশন দেবো তার দিকে। কারণ কি, তিনি প্রশ্ন করছেন মূল প্রশ্নকর্তা, আর বাকি 30%টা আমার আই কন্ট্যাক্টটা কিন্তু তিনজনের দিকে দেখতে হবে এবং তাদেরকে গুরুত্ব দিচ্ছি। মানে তিনজনের ফিডব্যাকটাই তখন দরকার। তিনজনের ফিডব্যাক, তিনজনে কিন্তু ওই প্রশ্নটা কেমন বলছে তারপর মার্কসটা কিন্তু দেবেন, একজন আমার নাম্বারটা কিন্তু দিচ্ছেন না। তার ফলে আমার তিনজনের মনটা কিন্তু জয় করতে হবে আমাকে। তাহলে এমনভাবে আমি অ্যাপ্রোচ নেবো যা তিনজনকে আমি গুরুত্ব দিচ্ছি প্রশ্ন একজন করলেও। এটা হচ্ছে ফার্স্ট আমার কথা। নেক্সট হচ্ছে, ধরুন কোনো প্রশ্নের উত্তর যদি যা না থাকে, অনেক সময় কি মানে স্যার এটা হতে পারে, ওটা হতে পারে, এরকম করে না, খুব সঠিক ওয়েতে বলবে যে স্যার এটা আমার জানা নাই, এটা অন্য জায়গা থেকে স্যার প্রশ্ন করুন স্যার, করলে খুব ভালো হয়। কখনোই এটা ভাবলে হবে না এটা প্রশ্ন উত্তর দিতে পারলাম না মানে আমার ইন্টারভিউটা খারাপ হয়ে গেল। মানে অনেক সময় হয় যে প্রশ্নের উত্তরটা না দিতে পেরে একদম মানে মনে পড়ছে না, এটা করার দরকার নেই, দরকারই নেই। আর আই টু আই কন্ট্যাক্ট খুব দরকার। যখন উত্তর দেবো আমি কিন্তু চোখের দিকে তাকিয়ে উত্তর দেবো, কনফিডেন্সের লক্ষণ সেটা। কিন্তু আমি চোখের দিকে চোখ না রেখে যদি কথা বলি আমার কিন্তু কনফিডেন্স নাই। দেখবেন অনেক সময় উত্তর দিতে পারছে না, অন্যদিকে তাকিয়ে আছে, উপর দিকে তাকিয়ে আছে, এদিকে তাকাচ্ছে, কিন্তু উত্তর দিলেও কিন্তু ইমপ্রেশনটা কিন্তু থাকবে না এক্সপার্টদের। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মাথা নিচু করে কখনো কিন্তু বসে থাকবে না উত্তর দিতে না পারলে। যখনই দেখবে যে কি বলবো, মানে আমার অভিজ্ঞতার কথা পরে বলবো, কারণ এটা বড় দরকার। আমার মনে হয় যে কিভাবে মানে ইন্টারভিউটাকে সে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে সেটা পরে বলছি আমি। আর স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের যে স্পেশাল এডুকেশনের যে ডিএড বা বিএড যারা স্পেশাল ডিএলএড আপার প্রাইমারি ক্ষেত্রে যারা যাবে তাদের ক্ষেত্রে সেই সাবজেক্টগুলো পড়ে নিতে হবে। যেহেতু ধরুন আপার প্রাইমারি ক্ষেত্রে আপার প্রাইমারি যে সাবজেক্টগুলো আছে তার যে সাবজেক্টগুলো ছিল সেসব দেখে যেতে হবে। এবং ডিগ্রি কোর্সের বা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ যেগুলো 9, 10 বা 11, 12 এর ক্ষেত্রে যারা আসছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সেই সাবজেক্টে পড়ে আসতে, মাস্টার ডিগ্রির ক্ষেত্রে স্পেশাল পেপার থেকে প্রশ্ন করতে। কারণ এক্সটার্নাল যারা আমাদের এক্সপার্টস কোন জায়গা থেকে প্রশ্ন করতে কেউ জানে না। ঠিক আছে, তার কথা বলতে বলতে কিন্তু তার সঙ্গে ইন্টারাকশন হতে হতেই তার ঠিক করবে কোন জায়গা থেকে প্রশ্ন করবে। তুমি কখনোই প্রশ্ন রেডি করে নাই যে ইনি আসছেন এই নাম্বারে আমি এই প্রশ্নটা করবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আপার প্রাইমারি ক্ষেত্রে বা প্রাইমারি ক্ষেত্রে বললাম, প্রাইমারি ক্ষেত্রে 1 থেকে 5 এর সমস্ত বইগুলোর যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে বইগুলো আছে, পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি বোর্ড যে বইগুলো বার করেছেন, সেই বোর্ডের শিক্ষা দপ্তর থেকে যে বইগুলো বেরিয়েছে, বইগুলো সব সময় সিলেবাস কন্টেন্ট কি আছে, কতগুলো বই আছে, বইয়ের নাম। আবার আপার প্রাইমারি ক্ষেত্রে 6 to 8, 9, 10 এর ক্ষেত্রে সমস্ত বইয়ের সিলেবাস, 11, 12 এর ক্ষেত্রে সমস্ত বইয়ের সিলেবাস বা কোন কোন বই তুমি পড়েছো, কোন বইগুলো ভালো লেগেছে, এইভাবে জিজ্ঞাসা করে কিন্তু। যার ফলে এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে মোটামুটি ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমি একটা, আর বডি ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে কিন্তু। বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স এভরিওয়্যার। মানে আমি কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো রাখতে হবে এবং খুব স্মাইলিং ফেসে কিন্তু ইন্টারভিউ দিতে হবে। এবং আরেকটা জিনিস এখানে জিজ্ঞেস করি, ধরুন ইন্টারভিউ বোর্ডে আমরা হাফ পার্টে এগিয়েছি, ধরুন যেখানে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, সেখানে ধরুন একজন ঢুকলো, অনুমতি নিয়ে বসলো, তারপরে হয়তো এক্সপার্ট আপনারা যারা রয়েছেন তারা হয়তো বললেন যে ইন্ট্রোডিউস ইউরসেলফ বা নিজের সম্পর্কে বলো। সে নিজের সম্পর্কে যখন বলবে সেটা শুধুমাত্র নিজের বেড়ে ওঠা, নিজের স্কুলিং, নিজের কোকারিকুলার অ্যাক্টিভিটিস, নিজের কি কি ভালো লাগা সেগুলোকে ছোট্ট করে মানে একটা সারসংক্ষেপের মতো বলবে। যেমন জানতে চাইবেন তার বেশি আর না বলে, আমি রিকোয়েস্ট করবো যেটুকু জানতে চাইবেন সেইটুকু যেন তারা উত্তর দেয়। বেশি বলতে গেলে না সেখানে অনেক প্রশ্ন আসবে, মানে ওই প্রশ্ন উত্তর থেকে কিন্তু তারা প্রশ্ন করেন। কিন্তু ঠিক একটা কথা বলে নি, অনেক সময় ধরো একজন প্রশ্ন করছেন, করতে করতে উত্তর শেষ না হতেই অন্য একজন প্রশ্ন করলেন একটা, এবং পাজল হয়ে যাচ্ছে। তো পরিষ্কার করে আমি ওই যে ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করবো, তোমরা বলবে যে স্যার বা ম্যাডাম যিনি দ্বিতীয়বারে প্রশ্ন করলেন তাকে, তিনি যদি ম্যাডাম হন, ম্যাডাম যদি স্যারের প্রশ্নের উত্তর পরে আপনার প্রশ্ন দিয়ে কোনো অসুবিধা আছে স্যার ম্যাডাম একটু বলে নিই তারপরে বলবো, এটা অ্যালাউ যদি করেন। কনফিডেন্সটাকে ধরে রাখারও একটা বিষয় আছে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস জানবো স্যার, ধরুন যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে যাচ্ছে তারা এইচএস পাস করে, ডিএলএড করেছে, টেট পাস করেছে, তারা দিতে এলিজিবল। হ্যাঁ, এক্ষেত্রে যারা ধরুন তার পরবর্তী সময় গ্রাজুয়েশন করেছে, কেউ মাস্টার্স করেছে, কেউ বিএড এমএড করেছে, হ্যাঁ বিএড এমএড করেছে, আরো হায়ার ডিগ্রি হয়তো করেছে, কিন্তু তারা কি ইন্টারভিউ প্যানেলে যদি তাদের জিজ্ঞেস করা হয় যে এতদিন কি করছো বা পাস করেছো টেট, তারপরে কি করছো বা হায়ার স্টাডি, তারা কি নির্দ্বিধায় তাদের উচ্চশিক্ষাটাকে বলতে পারে? একদম, কেন বলবে না? সে তো ভালো কোয়ালিফিকেশন করেছে, সত্যি কথা বলতে হবে, একদম ইন্টারভিউ সত্যি কথা বলবে, তাতে ইমপ্রেশন কখনোই খারাপ হবে না, কারণ এখানে কিন্তু হায়ার স্টাডিজের জন্য তো আলাদা কোনো মার্কস নাই না, ইন্টারভিউয়ে তাদের মনটা জয় করা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যদি মাস্টার ডিগ্রির উপর নানা রকম কথা বলতে চাই, মাস্টার ডিগ্রি প্রশ্ন করে দিল, কথা বলছে না, কেউ যদি কনফিডেন্স হয় যে তার যে পড়াশোনাটা সেটার উপর তার যদি বুৎপত্তিগত দখলটা থাকে তাহলে তো সে বলতেই পারে। এবং আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, ধরুন এই সময়ের মধ্যে কেউ ধরুন বেসরকারি, সরকারি বা ডায়েট পিটিটিআই সে হয়তো শিক্ষকতা করে, হ্যাঁ বহুদিন করছে, তাহলে সে সেই অভিজ্ঞতাটা কি ওখানে বলতে পারে? এটা পজিটিভ দিকেই আসবে তো? হ্যাঁ অবশ্যই, মানে বলতেই পারে, তার জন্য মার্কস কিন্তু নির্দিষ্ট নাই, কিন্তু তার তো কোথাও গিয়ে তার সম্পর্কে ইমেজ বা ধারণাটা পাল্টাবে। অবশ্যই, কারণ
যে টিচিং যে অ্যাপটিটিউড টেস্ট যেখানে আছে, হ্যাঁ। অর্থাৎ সে তো অলরেডি একটা জায়গাতে কাজ করছে, মানে তার এক্সপিরিয়েন্স ধরে নেবে। হ্যাঁ। অর্থাৎ সেক্ষেত্রে সে যখন মানে টিচিং অ্যাপটিটিউডটা পড়ে আসছে, হ্যাঁ। যখন যাবে তার এক্সপিরিয়েন্সটা তো অলরেডি তখন তো বুঝে যাবেন অলরেডি নিয়ে এখানে পড়াচ্ছেন, নেগেটিভ কিছু হবে না, একদম। মাসলাম পজিটিভ হবে। এবার